ওয়েব ডিজাইন পরিস্থিতি ওএসডিএমএল এটা হচ্ছে ইন্টার বা এইচএসসি লেভেলের আইসিটির চতুর্থ চ্যাপ্টার। সো আজকে আমরা এই চ্যাপ্টারের ওয়েব ডিজাইন পরিস্থিতির যে পার্টটা আছে এই পার্টে যতটুকু ইনফরমেশন আছে যেগুলো তোমরা একেবারে বোঝো না বা যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, সো এই চ্যাপ্টারটা অসংখ্য স্টুডেন্টের কাছে আবার কঠিন লাগে। আইসিটিতে যদি কোনো একটা চ্যাপ্টার সহজ থাকে তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে সহজ। আইসিটি বেশিরভাগ স্টুডেন্টের কাছে কঠিন লাগে কেন? আইসিটিতে যে ইনফরমেশন বা টপিক গুলো আছে সেগুলো গতানুগতিক পড়ার চেয়ে একটু ভিন্ন রকম। স্টুডেন্টরা যখন ওই ভিন্ন রকম টপিক গুলো একটু পড়ে তাদের মাথায় সহজে ক্যাচ করে না, দ্যাটস ওয়াই আইসিটি সাবজেক্টটা তাদের কাছে একটু কঠিন লাগে। আর এইচটিএমএল বা ওয়েব ডিজাইন পরিচিতি এটা প্র্যাকটিক্যালি না জানার কারণে, না শেখার কারণে এই চ্যাপ্টারটা তাদের কাছে কঠিন লাগে। তবে আইসিটি 6টা চ্যাপ্টার চেয়ে মানে 6টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে চতুর্থ চ্যাপ্টার ওয়েব ডিজাইনের পরিচিতি ওএসডিএমএল। ক্লাসটা দেখার পরে বুঝতে পারবে যে এর চেয়ে সহজ চ্যাপ্টার আর আইসিটিতে নেই। সো ওয়েব ডিজাইন পরিচিতির মধ্য থেকে আমরা কি কি শিখবো বা কি কি থেকে প্রশ্ন আসে টপিক গুলো ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমত ওয়েব ডিজাইন পরিচিতি থেকে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে www এটার ফুল ফর্ম। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ফুল ফর্ম গুলো আমাদের জানা লাগবে এবং কাজগুলো জানা লাগবে। www এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা মনে রাখবা। এখানে 1992 সালে টিম বার্নার্লি সুইজারল্যান্ড জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www কে তৈরি করছে এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। এটা 1992 সালে টিম বার্নার্লি। আর বইটা হচ্ছে অক্ষরপত্র। ঠিক আছে, তোমরা যে মা বড় রহমান বই পড়ো এটা না, এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বই। এই বইটা আমার কাছে বেটার মনে হয়। যাদের কাছে বইটা নাই সমস্যা নাই, যাদের কাছে আছে এটা মিলে পড়তে পারো। প্রথমে আমরা জানলাম www মানে কি। তারপরে এইচটিএমএল যেটা আছে, এইচটিএমএল এর ফুল ফর্ম আমাদের জানতে হবে। এইচটিএমএল এর ফুল ফর্মটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা পরে পড়বো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম কি? এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর একটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ভিন্ন রকম, তো মনে রাখবা। এখন আমরা জানবো ওয়েব পেজ জিনিসটা কি। ওয়েব পেজ আমি এখানে সংজ্ঞাটা পড়ি, তোমরা সহজে বুঝতে পারবা। ইন্টারনেটের তথ্য ওয়েব যে কেউ তথ্য রাখতে পারে। এসব তথ্য হতে পারে লেখা, অডিও, ভিডিও, চিত্র, অ্যানিমেশন। অর্থাৎ ইন্টারনেটে এই যে আমি পেজটা পড়তেছি না, এই পিডিএফটা বা ইন্টারনেট থেকে আমরা যে ফেসবুক দেখি, ইউটিউব দেখি অথবা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন দেখি, এইগুলো যেখানে রাখা হয়েছে, যে জিনিসগুলোতে রাখা হয়েছে সেগুলো হচ্ছে ওয়েব পেজ। যেমন আমরা একটা নোট করতে গেলে হাতের মধ্যে অনেক কিছু লিখি কাগজের মধ্যে, সেম জিনিসটাই ইন্টারনেটে বিভিন্ন পেজে লেখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, ওই জিনিসগুলোকে বলা হয় ওয়েব পেজ। এই যে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। তারপরে আমরা জানবো ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ক্লাসিফিকেশন রয়েছে। ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজ মিলাইয়া হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন যে কোনো একটা ব্রাউজারে গেলে, ফেসবুকে যদি আমরা যাই, দেখো ফেসবুকে প্রোফাইল, তারপরে ভিডিও, তারপরে হচ্ছে আরো বিভিন্ন পার্ট থাকে না একটা পেজে, মানে একটা ফেসবুক মানে সফটওয়্যারে। তাহলে ফেসবুকটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ফেসবুকের ভিতরে যে বিভিন্ন বিভিন্ন পেজ আছে, পার্ট আছে, এই পার্ট গুলো হচ্ছে ওয়েব পেজ। তাহলে ওয়েবসাইট তৈরি করতে গেলে একাধিক ওয়েব পেজ লাগবে। একাধিক ওয়েব পেজ একত্রিত হয়ে মূলত ওয়েবসাইট তৈরি হয়। তো এই ওয়েবসাইট দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি? যে ওয়েবসাইটে একবার তথ্য দেওয়ার পরে সে তথ্য পরিবর্তন করা যায় না, সে ওয়েবসাইট গুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইট গুলোর তথ্য প্রতিনিয়ত আপডেট করা যায়, সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন ধরো খেলার স্পোর্ট, নিউজ পেপারের ইনফরমেশন, এগুলো প্রতিনিয়ত আপডেট হয়। যে জিনিসগুলো আপডেট হয় এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট সেগুলো তথ্য একবার দেওয়ার পর আর এগুলো পরিবর্তন করা যায় না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এখানে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট এক নজর রিডিং করবা। তারপরে এখানে সিএসএস, জাস্ট এগুলোর ফুল ফর্মটা জেনে রাখবা। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিফট।
কি ক্যাসকেডিং স্টাইল শিট, এগুলো এমসিকিউতে আসে। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পিএইচপি তারপর হচ্ছে এএসপি, এগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো এগুলো সম্পর্কে তুমি আপাতত না জানলে চলবে। তবে এখানে পিএইচপি এটার একটা ফুল ফর্ম আছে, পিএইচপি। পিএইচপি মানে কি? হচ্ছে হাইপার টেক্সট প্রসেসর। পিএইচপি হচ্ছে হাইপার টেক্সট প্রসেসর। তো আমরা এটা সম্পর্কে জানবো, এইচটিএমএল যখন পড়বো তখন বিস্তারিত আমরা জানবো। এখন আমরা দেখবো হচ্ছে এইচটিটিপি ফুল ফর্ম, কিন্তু আমরা শিখছিলাম হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল। এইচটিটিপির কাজটা কি? এইচটিটিপির কাজ এখানে আছে, আপাতত কাজ না জানলে সমস্যা নেই। যেগুলো গুরুত্বপূর্ণ আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। যেমন এফটিপি, এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি বুঝবে যারা কম্পিউটারে কাজ করে। ধরো একটা মোবাইল থেকে কম্পিউটারে তোমার ইন্টারনেটের মাধ্যমে কোন রকম ওয়্যার বা কেবল ছাড়া ডাটা আদান প্রদান করা যায়। একটা মোবাইল থেকে একটা কম্পিউটার, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোন রকম কেবল ছাড়া তথ্য আদান প্রদান করা যায়, ডাটা আদান প্রদান করা যায়। সেটা হচ্ছে এফটিপির মাধ্যমে। এফটিপি কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো এখানে তোমরা এই জিনিসগুলো পড়লে আর বিস্তারিত বুঝতে পারবা। তো এই এফটিপি মানে হচ্ছে ডাটা আদান প্রদানের একটা মাধ্যম, যেটা ইন্টারনেটের সাহায্যে করা হয়। তারপরে আমরা এখানে দেখবো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে যেটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি? এখানে বলা হয়েছে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। কি? ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে, যেমন ফেসবুক, ইউটিউব, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কোনো একটা জায়গার মধ্যে আছে। ধরো আমরা বাসা বাড়িতে যে পানি ব্যবহার করি, সে পানি কোত্থেকে আসে? ট্যাঙ্কি থেকে আসে, আমাদের বিল্ডিং এর উপরে থাকে বা কোনো জায়গায় উপরে সেট আপ করা থাকে, সেখান থেকে আমরা পানি ব্যবহার করি। এই যে ফেসবুক, ইউটিউব আমরা প্রতিনিয়ত চালাইতেছি, এদের একটা স্টোরেজ আছে যেখানে তারা সকল তথ্য জমা করে, আপলোড করলে ওইখানে জমা হয়, ওইখান থেকে আবার আসে। তো ওই জিনিসটাকে বলা হয় ওয়েব সার্ভার। যেমন একটা ট্যাঙ্কির মধ্যে পানি বেশি থাকলে তুমি স্পিড বেশি পাবা পানি, আর কম থাকলে কম পাবা। সেম ভাবে ওয়েব সার্ভারে যখন তথ্য থাকে, একাধিক মানুষ তখন ওইখান থেকে তথ্য আদান প্রদান করার ট্রাই করে, তখন সার্ভার একটু স্লো হয়ে যায়। আমি প্রায় সময় শুনি না যে সার্ভার স্লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এই হচ্ছে মূলত বিষয় আর কি। যখন একটা সার্ভারে সবাই অ্যাক্সেস করে একসাথে, অসংখ্য ক্লায়েন্ট, পাবলিক, এবং সার্ভারে প্রবলেম দেখা দেয় ক্যাপাসিটি অনুসারে। তো সার্ভার হচ্ছে যেখানে জমা হয়। যেমন ধরো ফেসবুকে তুমি একটা ভিডিও আপলোড করছো বা ইউটিউবে একটা ভিডিও আপলোড করছো, ভিডিওটা হইতে পারে 50, 10 জিবি, 5 জিবি, বা ধরো 100 MB, 500 MB। তাহলে এটা জমা হয়েছে কোথায়? তোমার মোবাইল স্টোরেজ তো আর নিছে না। তোমার মোবাইল স্টোরেজ নিছে, তোমার মোবাইল স্টোরেজ নেই, তোমার মোবাইলে সেফ নেই। তাহলে এটা ভিডিওটা জমা হয়েছে কোথায় মূলত? তাই ওই এদের সার্ভারে মূলত ভিডিওটা জমা হয়েছে। ফেসবুকে যদি আপলোড করা থাকে, ফেসবুকের সার্ভারে জমা হয়েছে। ইউটিউবে যদি আপলোড করা থাকে, তাহলে ইউটিউবের যে সার্ভার আছে, ইউটিউবের সার্ভারে জমা হয়েছে। তাহলে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা নিজস্ব সার্ভার আছে। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, এটাও খুব গুরুত্বপূর্ণ। আইপি অ্যাড্রেস হচ্ছে যেমন স্কুলের স্টুডেন্টরা বা কলেজের স্টুডেন্টরা, তোমাদের একটা আইডি নাম্বার আছে, দেখবে তো স্কুলের স্টুডেন্টদের একটা রোল নাম্বার আছে, যেটা অনুসারে তাকে চেনা যায়। তো আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটা মোবাইল এবং কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসের পরিচিতি। মানে আমার মোবাইলে একটা আইপি অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা এই আমার মোবাইলটাকে পরিচিত করায়। কম্পিউটার একটা আইপি অ্যাড্রেস আছে, এই কম্পিউটার আইপি অ্যাড্রেসটা কম্পিউটারকে পরিচিত করাবে। মানে একটার সাথে আরেকটা মিলবে না। সবার একটা ঠিকানা থাকে না, যেমন আমাদের বাসার ঠিকানা আছে নির্দিষ্ট করে, তো প্রত্যেকটা বাসার একটা নির্দিষ্ট ঠিকানা আছে। সো এই মোবাইল, কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, যে ঠিকানায় ওই তাকে পাওয়া যায় বা তার পরিচিত গ্রহণ করে। আর ইন্টারনেটের ক্ষেত্রে মানে এসটিএমএল ক্ষেত্রে বা ইংলিশের ভাষায় বলা হয় এটাকে আইপি অ্যাড্রেস, মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস বুঝতে পারছো? আইপি অ্যাড্রেস কিরকম হয়? যেমন 192, 168, 125। তাহলে আমাদের প্রত্যেকটা, দেখো গুগল আছে না, আমরা গুগলে যে সার্চ দিই, গুগলের পিছনে কিন্তু এরকম একটা আইপি অ্যাড্রেস আছে, বুঝতে পারছো? এই গুগল কিন্তু গুগল না, গুগলের পিছনে একটা নাম্বার আছে যেটা পরিচিত গ্রহণ করে, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা সার্ভারের এরকম ওয়েবসাইটে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, এই সংখ্যা রিলেটেড একটা আইপি অ্যাড্রেস আছে। আমরা যখন সার্চ দিই, মূলত ওই আইপি অ্যাড্রেসে আমাদেরকে পৌঁছায় দেয়। সো
আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট জগতের বা প্রত্যেকটা ইলেকট্রনিক্স এর নিজস্ব ঠিকানা। তারপর ইউআরএল, ইউআরএলটা হচ্ছে ইউআরএল ফুল ফর্ম যদি একটু দেখো তোমাদেরকে, ইউআরএল ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা প্রায় সময় আসে। ইউআরএলটা সবচেয়ে সহজে বুঝবে এখান থেকে। দেখো এই যে চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে http www.একটা নাম.com/uk। তখন আমরা ইন্টারনেটে সার্চ দিই, গুগলে যে সার্চ দিই অথবা ক্রোমে যে সার্চ দিই, ওপেরাতে যে সার্চ দিই, দেখো উপরে একদম উপরে এরকম একটা জিনিস আছে। যদি আমরা উপরে খেয়াল করি না, আমরা জাস্ট নামটা দেখি, যখন নামটা ক্লিক করবা দেখো বড় একটা লাইন আসছে। যে লাইনের প্রথমে আছে এইচটিটিপি, এরকম হাবি জাবি দিয়ে অনেক বড় একটা লাইন আছে, অনেক তথ্য আছে। তো এই সবটাকে বলা হয় মূলত ইউআরএল। এই সবটা ইউআরএল এর বিভিন্ন পার্টের আবার বিভিন্ন নাম আছে। যেমন প্রটোকল, http:// এটাকে প্রটোকল বলা হয়। http মানে আমরা পড়ছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। তারপরে এফটিপি ফাইল ট্রান্সফার প্রটোকল আমরা পড়লাম। ডোমেইন, ডোমেইন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নিজস্ব নাম আছে। যেমন এখন দেখো .co.uk, কিছু জিনিসের শেষে দেখবা .com থাকে, কিছু জিনিসের শেষে দেখবা .edu থাকে, কিছু ওয়েবসাইটের শেষে দেখবা .org থাকে, কিছু ওয়েবসাইটের আমি দেখাবো শেষে দেখবা যে .info থাকে। এগুলো হচ্ছে মূলত ডোমেইন নেম, যেটা ওয়েবসাইটের ঠিকানা বা পরিচিতি বহন করে। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে অনলাইনে যে সকল ব্রাউজার দিয়ে আমরা সার্চ করি, ওয়েব পেজ সার্চ করতে আমাদের কাজে লেগে গেলে ওয়েব ব্রাউজার বলা হয়। যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা, সাফারি, এগুলোর সাহায্যে ইন্টারনেটের তথ্য আমরা খুঁজে বের করতে পারি। মানে যে সফটওয়্যারের সাহায্যে আমরা ইন্টারনেটের তথ্য খুঁজে বের করতে পারি বা ইন্টারনেটে আমরা আপলোড করতে পারি, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আচ্ছা, সার্চ ইঞ্জিন এখানে আসছে। সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজারের মতন একটা জিনিসই। সার্চ ইঞ্জিনে কি, এই যে বিভিন্ন আমি একটু আগে যেটা বলছি, গুগল, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা, এগুলো কিন্তু আবার সার্চ ইঞ্জিন। এগুলোর সাহায্যে আমরা সার্চ দিয়ে বিভিন্ন তথ্য আদান প্রদান মানে বের করতে পারি। তার মধ্যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, আর্স একটা সার্চ ইঞ্জিন, Amazon.com একটা সার্চ ইঞ্জিন। মানে এগুলা স্পেসিফিক আলাদা আলাদা কোম্পানি। এটার ভিতর থেকে তুমি যে কোনো কিছু সার্চ দিয়ে অনলাইন জগতের কোনো ইনফরমেশন যদি যাচাই করতে চাও, জানতে চাও, পড়তে চাও, শিখতে চাও, দেখতে চাও, ডাউনলোড করতে চাও, তাহলে এগুলাতে তোমাকে অবশ্যই প্রবেশ করতে হবে। তারপরে আমরা যদি দেখি আর কি আছে, ওয়েবসাইট নিয়ে আমি কথা বলতেছিলাম, মানে ইউআরএল নিয়ে। তো ইউআরএল এর শেষে আমি যেটা বলছিলাম অনেক সময় দেখা যায় অনেক কিছু থাকে। এগুলো হচ্ছে দেখো যদি ওয়েবসাইটের শেষে বিডি থাকে, তার মানে বুঝবে এটা বাংলাদেশের ওয়েবসাইট। ইউ থাকলে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, আইএন থাকলে ইন্ডিয়ার ওয়েবসাইট, বিআর থাকলে ব্রাজিলের ওয়েবসাইট, সিএম থাকলে চীনের ওয়েবসাইট, এফআই থাকলে ফিনল্যান্ড, এফআর থাকলে ফ্রান্স, এইচকে থাকলে হংকং, এরকম আর কি। আর কম, বেশিরভাগ ক্ষেত্রে কম দেখবা সিইউএন কম। তো .com যদি থাকে তাহলে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। তো এখানে আচ্ছা, তো ওয়েব পেজ যে জিনিসটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, যে জিনিসগুলো ইনফরমেশন গুলো জানলাম, আপাতত তুমি যদি এই জিনিসগুলো জানো এই চ্যাপ্টার থেকে, ওয়েব ডিজাইনের পরিচিতি থেকে, এখান থেকে অসংখ্য এমসিকিউ আসতে পারে, ক নম্বর প্রশ্ন আসতে পারে, আসতে পারে না, আসবেই। সো ওয়েব ডিজাইনের পরিচিতি এই পার্টটা থেকে এইগুলো জানলেই তোমার এনাফ। এরপরে যদি তুমি আর বিস্তারিত জানতে চাও, আমার এই জিনিসগুলো মাথায় রেখে, তাহলে মেন ভিডিও পড়ো, দেখবে আরো অনেক কিছু শিখতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা এইচটিএমএল রিলেটেড যা আছে সবকিছু একটা ক্লাসে শেষ করার ট্রাই করবো।